গল্পের নাম প্রণয়ের অমল কাব্য। লিখেছেন DRM সোহাগ। আজকে শুনবেন গল্পের 50তম পর্ব। মাইরা ভীত চোখে ইরফানের দিকে চেয়ে আছে। ইরফান আবারও রেগে বলে, কেন দিয়েছিস ওগুলো? বল। আমার কোনো জিনিসের ভ্যালু নেই কেন তোর কাছে? বল। মাইরা ঢোক গিলে আবারও কাপা কাপা কণ্ঠে বলতে চায় কিছু, তার আগেই গালে শক্ত থাপ্পড় পড়ে। মাইরা হুমড়ি খেয়ে পড়ে ডান দিকে হেলে গিয়ে জুতোর র্যাকের সাথে কপাল গিয়ে ঠেকে। রিতা দৌড়ে এসে ধরার আগেই ইরফান টেনে মাইরাকে তুলে বা হাতে মাইরার গাল শক্ত হাতে ধরে দাঁতে দাঁত চেপে বলে, এতই দয়ার শরীর তোর? কোথায় পেয়েছিস এত দয়া? পুরো পৃথিবীর জন্য এতই মায়া, এতই দয়া? ওয়েট, সব ছুটাবো আজ। কথাটা বলে মাইরার একই গালে আগের চেয়েও জোরে আরেকটা থাপ্পড় মেরে দেয়। এতদিন পর এত শক্ত একটা থাপ্পড় খেয়ে মেয়েটার এমনিই মাথা ঘুরছিল, আবারও আরেকটা থাপ্পড় খেয়ে মাইরার মনে হলো গাল ছিঁড়ে গেল, কান ফেটে গেল। মাইরা আবারও হুমড়ি খেয়ে পড়ে যায়, জুতোর র্যাকের সাথে আগের চেয়েও জোরে ধাক্কা খায়। ডান পাশের কপালের কোণে বেশ জোরে লেগেছে। মাইরার মাথা ঝিমঝিম করে ওঠে, চারপাশ কেমন অন্ধকার লাগে। রুমা নেওয়াজ ইরফানের চিৎকারে ঘর থেকে বেরিয়ে এসেছিলেন। ইরফানকে এভাবে মাইরাকে মারতে দেখে দ্রুত পায়ে এগিয়ে আসেন। ইরফান মাইরার দিকে আবারও এগোনোর আগেই রুমা নেওয়াজ দুহাতে ইরফানকে ঠেলে শব্দ করে বলে ওঠে, ইরফান থেমে যাও। ইরফান এখনো জ্বলন্ত চোখে মাইরার দিকে চেয়ে আছে। তারেক নেওয়াজ বাইরে বেরিয়েছিলেন। ভেতরে প্রবেশ করে ভেতরের অবস্থা দেখে তার চোখে মুখে বিস্ময় ভর করে। ইরফানকে পাশ কাটিয়ে ভেতরে প্রবেশ করে। মাইরার পাশে রিতা বসে মাইরাকে আগলে নিয়েছে। তারেক নেওয়াজ মাইরার পানে চেয়ে রইল মায়া ভরা চোখে। মেয়েটি মাথা নিচু করে আছে, চোখ থেকে টপটপ করে পানি পড়ছে, যেন বৃষ্টি ঝরছে। তারেক নেওয়াজ ইরফানের দিকে তাকালো। ইরফান এখনো মাইরার দিকে ভস্ম করে দেয়া চোখে চেয়ে আছে। তারেক নেওয়াজের রাগ হয়, প্রচণ্ড রাগ। আর নিতে পারছেন না। ইরফানের সামনে গিয়ে দাঁড়ালো তারেক নেওয়াজ। রাগান্বিত স্বরে বলে, আমার মেয়ের গায়ে হাত তুলেছ কেন? ইরফান কোনো উত্তর করল না। তার দৃষ্টি মাইরার পানে, চোখে মুখে এখনো রাগ ঝরছে। তারেক নেওয়াজের পছন্দ হলো না ইরফানের এই স্বভাব। ভীষণ চটল আজ তার ছেলের উপর। হঠাৎই ইরফানকে থাপ্পড় মারার জন্য হাত উঠায়। তখনই ভেতর থেকে ত্রিনা বেগম বেরিয়ে এসে তার ভাই তারেক নেওয়াজের হাত আটকে ধরে বিস্ময় কণ্ঠে বলে, কি করছো ভাই? এভাবে মারছো কেন ইরফানকে? তারেক নেওয়াজ তার বোনের হাত ঝাড়া দিয়ে ছাড়িয়ে নিলেন। ইরফানের দিকে চেয়ে অসহায় কণ্ঠে বলে, আমি তোমাকে মানুষ করতে পারলাম না ইরফান। কথাটা বলে দুর্বল পায়ে এগিয়ে গিয়ে সোফায় বসলেন। তার শরীর খারাপ লাগছে। তিনি ভেবেছিলেন ইরফান মাইরাকে মেনে নিয়েছে। এতদিন পর এসে এই সিনারি দেখে সে আর নিতে পারছে না। ত্রিনা বেগম বিস্ময় চোখে ইরফানকে দেখল, সাথে মাইরাকে মেঝেতে বসে ওভাবে নীরবে চোখের পানি ছেড়ে দিতে দেখে অবাক হল। ইরফানের দৃষ্টি মাইরার পানে। রাগ কমেছে কিনা। র্যাকে একটা জোরেসোরে লাথি বসিয়ে হনহন করে বাইরে চলে যায়। মাইরা জুতোর র্যাকের পাশেই হাত রেখেছিলে। ইরফান লাথি দেয় হাতের কয়েকটা আঙুল চাপায় পড়ে। মাইরার মনে হলো জান বের হয়ে যাবে। তবুও মেয়েটি একটা শব্দও বের করল না। ধীরে ধীরে আহত হাতটি বের করে আনে। ত্রিনা বেগম দ্রুত এগিয়ে গিয়ে মাইরার সামনে বসে মাইরাকে আগলে নিল। মাইরা যেন একটা মায়ের কোল পেল এতক্ষণে। ত্রিনা বেগমকে জড়িয়ে ফুপিয়ে উঠল। রুমা নেওয়াজ দীর্ঘশ্বাস ফেলে স্বামীর পাশে গিয়ে দাঁড়ায়। ত্রিনা বেগম মাইরার গালে নজর করলে দেখল আঙুলের ছাপগুলো যেন মাইরার ফর্সা গালে জ্বলজ্বল করছে। ত্রিনা বেগম মাইরার মুখ মুছে দিলেন আলতো করে। মৃদু স্বরে বলে, কান্না থামাও মা। মাইরা দুহাতে ত্রিনা বেগমকে জড়িয়ে রাখল। কান্না থামে না মেয়েটার। ত্রিনা বেগম ধরে ধরে নিয়ে গিয়ে তারেক নেওয়াজের পাশে মাইরাকে বসিয়ে দেয়। মাথার এলোমেলো হিজাব খুলে দেয় নিজ হাতে। মাইরার দিকে পানি এগিয়ে দেয়। মাইরা একটু পানি খেয়ে মাথা নিচু করে থাকে। ত্রিনা বেগম মাইরার পাশে বসে মাইরাকে জড়িয়ে নিল তার সাথে। মাইরা ত্রিনা বেগমের কাঁধে মাথা রেখে চোখ বুজে নেয়। বন্ধ চোখের পাতা দিয়ে অশ্রু গড়ায়।
তারেক নেওয়াজে অসহায় চোখে মায়রার মলিন মুখটার দিকে চেয়ে রইল। হাত বাড়িয়ে মায়রার মাথায় হাত বুলিয়ে তুই সম্বোধন করে বলে, আমায় ক্ষমা করিস মা। আমার ছেলের সাথে বিয়ে দিয়ে আমি তোর নিজের বাবা হতে চেয়েছিলাম, কিন্তু তা তো হতে পারলাম না। উল্টে আমার ছেলেকে দিয়ে তোর উপর নির্যাতন বাড়িয়ে দিয়েছি। কথাটা বলে তারেক নেওয়াজ এক দীর্ঘশ্বাস ফেলে তার ঘরের দিকে চলে যায়। রুমা নেওয়াজ মায়রার জন্য ভাত বেড়ে তৃণা বেগমের কাছে দিয়ে বলল, ওকে খাইয়ে দিও। তৃণা বেগম মাথা নেড়ে বলে, আচ্ছা ভাবি। রুমা নেওয়াজ তার স্বামী পিছু গেলেন। তিনি বুঝেছেন তারেক নেওয়াজ আজকের ঘটনা নিয়ে বেশ কষ্ট পেয়েছেন। ইরফানের উত্তর তার নিজেরও কেন যেন অনেকটা রাগ হল। এই বাচ্চা মেয়েটাকে এভাবে মারে তার ছেলেটা, কিন্তু তিনি কি করবেন? ইরফান কি কখনো শুধরাবে না? আজকেই ভেবেছিল ইরফান মায়রাকে মেনে নিয়েছেই, অথচ আবারও সেই আগের সিন। রুমা নেওয়াজের ভেতর থেকে একটা হতাশার শ্বাস বেরিয়ে আসে। তৃণা বেগম হাত ধুয়ে এসে ভাত মাখিয়ে মায়রার সামনে ধরলে মায়রা মুখ ফিরিয়ে ভাঙা গলায় বলে, খাবো না আম্মাজান, আমি এখন ঘুমাবো। তৃণা বেগম মায়রার মাথায় বা হাত রেখে বলে, বাচ্চামি করিস না মা, খেয়ে ঘুমাবি। রাতে না খেয়ে থাকলে সকালে শরীর তুলতে পারবি না। মায়রা মলিন গলায় বলে, এসবের আমার অভ্যেস আছে আম্মাজান, কিছু হয় না। তৃণা বেগম মায়া ভরা চোখে মায়রার দিকে তাকিয়ে রইল। মেয়েটা কত ভারী কথা বলে দেয়। তৃণা বেগম বুঝলেন মায়রা প্রায়ই রাতে না খেয়ে ঘুমাত। তিনি জোর করেই মায়রাকে কয়েকবার খাইয়ে দেন। এরপর মায়রাকে তার ঘরে নিয়ে যায়। মায়রা আজ আর কিচ্ছু বলল না। গায়ের বোরখা খুলে রেখে চুপ করে বেডের এক কোনায় গিয়ে শুয়ে পড়ে। তৃণা বেগম মায়রাকে দেখলেন। ইরফান কেন এভাবে মারে মেয়েটাকে? মায়রার অনেক কাজ বিরক্তিকর হতে পারে, সে নিজেও মায়রার কিছু কাজে বিরক্ত হয়, কিন্তু এই ফুলের মতো মেয়েটাকে দেখলে কি যে মায়া হয়। তাকে কিভাবে ইরফান মারে? ভদ্রমহিলার সত্যিই নিজেকেই অসহায় লাগল। আসলে ইরফানের জন্য মায়রা নয়, তার ভাইজান কাজটা ভালো করেনি। ইরফান মায়রার মতো মেয়েকে নিতে পারে না। ইরফানের জন্য শান্তশিষ্ট বুঝদার মেয়ে প্রয়োজন ছিল, মায়রা যার উল্টো। আর মায়রার জন্য এরকম একজনকে দরকার ছিল, যে মায়রার চঞ্চলতা, বোকামি, বাচ্চামি এসব সহ্য করতে পারবে। মেয়েটির গল্প সে তার ভাইয়ের কাছে শুনেছে। তার মায়রার জন্য কান্না আসে কেন যেন। মেয়েটার ভালো থাকাটা বোধহয় ভাগ্যে লেখা নেই। মায়রার হঠাৎই ঘুম ভেঙে যায়। পাশ ফিরে দেখল তৃণা বেগম ঘুমিয়েছে। মায়রা ধীরে ধীরে শোয়া থেকে উঠে বসে। মাথার কাছেই একটা ছোট ঘড়ি দেখল মায়রা। 11টা বাজে। মায়রা চুপ করে বেশ অনেকক্ষণ বসে থাকল। এতদিন পর ইরফানের হাতে শক্ত মার খেয়ে মেয়েটার মন বিষিয়ে উঠল। চোখের কোণ ঘেঁষে পানি গড়িয়ে পড়ে। চোখ মুছে বেড থেকে নেমে দাঁড়ায়। বেলকনির দিকে এগিয়ে যায়। বেলকনিতে গিয়ে বেশ কিছুক্ষণ একা একা দাঁড়িয়ে থাকে মায়রা। বিষণ্ণ মনে, কিছুটা নীরব, কিছুটা ব্যস্ত শহর দেখে। রং বেরঙের লাইট রাতের অন্ধকারময় চারপাশটাকে আলোকিত করে রেখেছে। থেকে থেকে গাড়ি, বাইক, ট্রাক সব নিজ নিজ গন্তব্যে ছুটছে। মায়রা নীরব চোখে চেয়ে দেখে। একসময় মাথা তুলে খোলা আসমানের দিকে তাকায়। আজ জোছনা নেই, তবুও মায়রার আকাশ ভালো লাগল। ইরফানের দেয়া থাপ্পড়গুলোর কথা মনে পড়ল। সেই প্রথম দিকে থাপ্পড় খেয়ে মায়রার শুধু তার না দেখা মায়ের কথাই মনে পড়ল। নিজের জন্য তেমন কষ্ট হতো না। সে তো ইরফানকে ভালোবাসত না। কিন্তু আজ দুটো থাপ্পড় খেয়েই মায়রার ভীষণ কষ্ট হল। গালে তীব্র ব্যথা। তবে মায়রাকে সেই শরীরের ব্যথা কাবু করতে পারল না। ইরফানের দেয়া থাপ্পড় দুটো তার মনে লেগেছে। সে কি অনেক বড় অপরাধ করেছে? যে ঠিকমতো খেতেই পারত না, সেও তো জুতো নিয়ে কি করবে? তার শিশওয়ালা সত্যিই খুব নিষ্ঠুর। সে যতটা ভাবে তার চেয়েও ভীষণ নিষ্ঠুর। লোকটা তাকে মেরাই বোধহয় শান্তি পায়। চোখ থেকে না চাইতেও দুঃখ ভরা অশ্রু গড়িয়ে পড়ে। মনে মনে সেই না দেখা মাকে কল্পনা করল, যে মা তাকে এত এত কষ্ট করে 10 মাস পেটে বয়ে বেরিয়েছে। সে শ্যামলা রঙের ছিল। মায়রার ভীষণ ভালো লাগে শ্যামলা মেয়েদের। এই যেমন মিলা মেয়েটা। মায়রা মিলাকে ভেবে কল্পনায় তার মাকে সাজায়। মায়রা তাকে নাম দিয়েছে একটা। বিড়বিড় করে আওড়ালো, শ্যামা মা। মনে প্রশ্ন জাগে,
তার শ্যামা মা থাকলে সে কি তার মায়ের বুকে ঘুমাতে পারত? কেউ বাধা দিলেও সে ঘুমাতো জোর করেই। যে যা ইচ্ছা বলুক, সে শুনত না। কেউ কিছু বললে বলতো, এটা তার গর্ভধারিণী মা। কিন্তু এখন তো পালিত মাকে চেনে। রক্তের সম্পর্ক নেই, সে সেই মায়ের বুকে না যেতেই তাকে কত কটু কথা শুনতে হয়। মায়রার আর সাহস হয় না পা বাড়ানোর। অন্ধকার আকাশপানে চেয়ে থাকা দুটি চোখ থেকে অশ্রু গড়িয়ে গাল বেয়ে পড়ে। তার শিশুওয়ালা আর না দেখা অদৃশ্য শ্যামা মাকে যেন ঝাপসা দেখল। যারা ভীষণ নিষ্ঠুর, একজন তাকে রেখেই চলে গেল, আরেকজন শুধু মারার সুতো খুঁজে বেড়ায়। বেলকনি থেকে ভেতরে এসে ঘর থেকে বেরিয়ে আসে মায়রা। ঘর থেকে বেরোলে ইরফানের দাদিকে দেখে ডাইনিংয়ে বসে পানি খেতে। ইরফানের দাদি মায়রাকে দেখে কাছে ডাকল। মায়রা মাথা নিচু এগিয়ে গিয়ে দাদিমার পাশে দাঁড়ায়। ইরফানের দাদি মায়রাকে তার পাশের চেয়ারে বসিয়ে দিয়ে মায়রার গালে হাত দিল। সে সন্ধ্যার পর পর ওষুধ খেয়ে ঘুমিয়েছিল বলে তখন কোনো কিছু জানেনি। পরবর্তীতে তৃণা বেগম তাকে সব বলেছে। মায়রার জন্য তার মায়া হল। মৃদুস্বরে বলে, ঠিক হয়ে যাবে দিদি ভাই। মায়রা মায়া মায়া চোখে তাকালো ইরফানের দাদির দিকে। তার নিজের দাদির কথা মনে পড়ল। এই নামে তাকে তার দাদি ডাকত। তার দাদি গ্রামের হলেও গায়ের রং ছিল ফর্সা। দাদি বেঁচে থাকতে মায়রা মাঝে মাঝেই দাদির কাছে গিয়ে ঘুমাত। তার দাদি নিজেই অন্যের বাড়ি থাকত, তাই তাকে সবসময় নিতে পারত না। কিন্তু মাঝে মাঝে তাকে বুকে নিয়ে ঘুমাত। একদিন সেই বুকটাও হারিয়ে গেল মায়রার জীবন থেকে। সবাই তাকে একা ফেলে চলে গেল। মায়রা ইরফানের দাদির দিকে চেয়ে আবদার করে, দাদিমা আজ আপনার সাথে আমায় ঘুমাতে নিবেন? ইরফানের দাদি মৃদু হেসে বলে, অবশ্যই দিদি ভাই। মায়রার মুখেও ছোট্ট এক প্রাপ্তির হাসি ফুটে ওঠে। রাত বাজে 1টা। ইরফান বাড়ি ফিরেছে। ঘরের লাইট জ্বালালো। বেডের উপর নজর করলে দেখল বেড ফাঁকা। ইরফান ঢোক গিলল। দ্রুত পায়ে ব্যালকনিতে গিয়ে চেক করল মায়রা আছে কিনা। নেই। ওয়াশরুমেও চেক করল, কিন্তু পায় না। ইরফান ফোঁস করে শ্বাস ফেলে ঘর থেকে বেরিয়ে দ্রুত পায়ে সিঁড়ি বেয়ে নামতে থাকে। তার ফুপু দাদি দুজনেই আছে। তাদের কারো কাছেই মায়রা আছে বলে মনে হয় ইরফানের। ইরফান আগে তার ফুপুর ঘর চেক করল, মায়রাকে না পেয়ে সরাসরি তার গ্রান্ডমায়ের ঘরে যায়। দরজা ঠেলে ভেতরে প্রবেশ করল। ডিম লাইটের আলোয় মায়রার মুখটা সর্বপ্রথম তার চোখে পড়ল। তার গ্রান্ডমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। ইরফান ধীর পায়ে এগিয়ে গিয়ে মায়রার পাশে দাঁড়ায়। মায়রার মুখপানে চেয়ে থাকে, চোখে মুখে অসহায়ত্ব। আজ কতদিন পর রাগটাকে সামলে নিতে না পেরে আবারও তার বার্ডফ্লাওয়ারকে আঘাত করল। ইরফানের গলা শুকিয়ে আসে। সামান্য নিচু হয়ে মায়রাকে তার গ্রান্ডমায়ের থেকে ছাড়িয়ে নেয়। মায়রাকে কোলে নিতে গেলেই ইরফানের দাদি মায়রাকে নিজের সাথে শক্ত করে ধরে বলে, কেন এসেছ এখানে? ইরফান ভ্রু কুঁচকে গম্ভীর গলায় বলে, ওকে দাও। ইরফানের দাদি মায়রার মাথায় হাত বুলিয়ে রেগে বলল, ওকে ভুলে যাও। ওকে আর পাবে না তুমি। আমি তোমাদের মাঝে সব ঠিক করতে আসলাম। দেখে যা একটু ঠিক ঠিক লাগলো, সব শেষ এখন। ওকে আমি আমার সাথে কানাডা নিয়ে গিয়ে কানাডিয়ান এক ছেলের সাথে। ইরফান তার গ্রান্ডমায়ের কথা বলার মাঝেই শক্ত গলায় শব্দ করে বলে ওঠে, গ্রান্ডমা কোথায় তুমি? এত শব্দ করে কথা বলায় মায়রা ঘুমের মধ্যেই নড়েচড়ে ওঠে। ইরফানের দাদি চোখ বুঝলেন। তিনি রেগে আছেন ইরফানের উপর। এই মেয়েটাকে মেরে গালটার কি অবস্থা করে দিয়েছে। চোখ বুজে রেখেই বলে, ইরফান দাদুভাই তুমি এখান থেকে যাও। তুমি কি দেখেছ ওর গালের অবস্থা? তোমার মাঝে দয়ামায়া নেই। ও আমার সাথেই থাকুক। তুমি যাও। ইরফান মায়রার দিকে তাকালো। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে মাথা নিচু করে মায়রার গালে দুটো চুমু খায়। ইরফানের দাদি চোখ ছোট ছোট করে বলে, আমাকে তোমার চোখে পড়ছে না। ইরফান গম্ভীর গলায় বলে, ওকে দিচ্ছ না তো কি করব? ওকে এখানেই আদর করছি, তুমি চাইলে দেখো। ইরফানের দাদি চোখ মুখ কুঁচকে তাকিয়ে বলে, তুমি যাবে এখান থেকে? ইরফান বিরক্তি কণ্ঠে বলে, আমার বার্ডফ্লাওয়ারকে আমাকে দাও। আমি কিন্তু নিজেই নিতে পারবো,
তুমি ব্যথা পাবে বলে চেয়ে নিচ্ছি। ইরফানের দাদি আবারও চোখ বুজে বলে, তুমি যাও এখান থেকে। আজ কিছুতেই আমার দিদি ভাইকে তুমি পাবে না। ইরফান মায়রাকে টেনে ধরে বলে, গ্র্যান্ড মা ওকে ছাড়ো। ইরফানের দাদি মায়রাকে ছাড়ে না। রেগে বলে, ইরফান আমি কিন্তু তোমাকে মারব। ওকে ছাড়ো। ইরফান অসহায় কণ্ঠে বলে, গ্র্যান্ডমা তুমি ওকে ছাড়ো প্লিজ। ইরফানের দাদি এবার কিছুটা দমল মনে হয়। ইরফানকে একটু অন্যরকম লাগছে। মায়রাকে ছেড়ে দেওয়ার সাথে সাথে ইরফান মায়রাকে কোলে তুলে নেয়। 1 সেকেন্ড ও সময় নষ্ট না করে বড় বড় পা ফেলে ঘর থেকে বেরিয়ে যায়। ইরফানের দাদি অবাক হয় ইরফানের কাণ্ডে। এমন ধূপধাপ মেরে দেয়, আবার এই মেয়ে ছাড়াও চলে না। একে কিভাবে সিধে করা যায়? ইরফান মায়রাকে তার বেডে শুইয়ে দিল। এরপর বাইরে গিয়ে ফ্রিজ থেকে বরফ নিয়ে আসে। মায়রার পাশে বসে দুহাতে খুব মনোযোগ দিয়ে মায়রার গালে বরফ দিয়ে দেয় আলতো হাতে। মায়রার চোখে মুখে বিরক্তি। গালে ঠান্ডা অনুভূতি হওয়ায় মেয়েটা চরম বিরক্তিতে এপাশ থেকে ওপাশ ফিরে শুয়ে পড়ে। ইরফান মায়রার দিকে হেলে গিয়ে মায়রাকে তার দিকে ফেরায়। মুখ নামিয়ে মায়রার ভেজা গালে চুমু আঁকে। হাতের অর্ধেক বরফ ছুঁড়ে ফেলে হাত থেকে। এরপর আবারও আহত গালে বেশ কয়েকটা চুমু আঁকে। এরপর ইরফান বেড থেকে নেমে গিয়ে ওয়াশরুমে গিয়ে শাওয়ার নিয়ে বেরিয়ে আসে। ঘড়িতে একবার সময় দেখে রাত এখন 1:25। এগিয়ে গিয়ে তার লাগেজ গোছায়। বেশ সময় নিয়ে তার কাজ শেষ করে। এরপর সে নিজে ফর্মাল শার্ট প্যান্ট পরে নেয়। সাদা শার্ট, উপরে কালো কোট, কালো প্যান্ট। এরপর হাতঘড়ি পরে নিয়ে মায়রার পাশে এসে দাঁড়ায়। হাত বাড়িয়ে মায়রার গালে হাত রেখে মৃদুস্বরে বলে, সরি বার্ড ফ্লাওয়ার। কথাটা বলে মায়রার কপালে একটা চুমু আঁকে। এরপর লাগেজ নিয়ে গটগট পায়ে ঘর থেকে বেরিয়ে যায়। রুমা নেওয়াজ তার স্বামীর জন্য জেগে বসে আছেন। তারেক নেওয়াজ ঘুমাতে পারছেন না। কেমন ছটফট করেছেন। রুমা নেওয়াজ পানি আনার জন্য দরজা খুলে দাঁড়ালে ইরফানকে দেখে অবাক হয়। বেশি অবাক হয় ইরফানকে ফিটফাট হয়ে রেডি হয়ে দেখে। বিস্ময় কণ্ঠে জিজ্ঞেস করে, এত রাতে কোথায় যাচ্ছে তুমি? ইরফান মৃদু স্বরে বলে, কানাডা। আসছি আম্মু। রুমা নেওয়াজ অবাক হয়ে বলেন, কি বলছো এসব? বিদেশ যাবে কেন? ইরফান দীর্ঘশ্বাস ফেলে বলে, অফিসের কাজ প্লাস ভার্সিটির কাজ। কথাটা বলে ইরফান কিছুটা শব্দ করে বলে, বাবা আসছি। ভেতর থেকে তারেক নেওয়াজ গম্ভীর গলায় বলে, খবরদার আমাকে বাবা বলে ডাকবে না। যেদিন মানুষ হতে পারবে সেদিন আমায় ডাকবে। আমি কোনো অমানুষের বাবা হতে চাই না। রুমা নেওয়াজ ইরফানের দিকে তাকিয়ে। ইরফানের মাঝে তেমন কোনো হেলদোল দেখা গেল না। নীরবে উল্টে ঘুরে দাঁড়ায়। রুমা নেওয়াজ দ্রুত তার স্বামীর কাছে এসে বিচলিত কণ্ঠে বলে, ইরফান বিদেশ যাচ্ছে কেন? ইরফানের বাবা তুমি জানতে? ও কতদিনের জন্য যাচ্ছে? তারেক নেওয়াজ চোখ বুজে রেখেই বলল, যতদিনের জন্য ইচ্ছা হয় যাক, আর না আসুক কখনো সেটাও ভালো। এরকম ছেলে লাগবে না আমার। রুমা নেওয়াজের চোখ ছলছল করে ওঠে। অতপর ভাঙা গলায় বলে, তুমি আমার ছেলেটার সাথে এরকম করছো কেন? তুমি শুধু ওর উপরটা দেখছ, ভিতরটা দেখছ না। ও তোমার সেই আদরের মেয়ের কত যত্ন করে সেসব দেখ না। তুমি জানো তোমার সেই আদরের মেয়ে কি করেছে? ওকে আমার ছেলেটা ভালোবেসে কতগুলো জুতো এনে দিয়েছে। তোমার আদরের সেই মেয়ে আমার ছেলের কথা না ভেবে সবাইকে বিলিয়ে দিয়েছে। এটা ঠিক করেছে ও। তারেক নেওয়াজ তার স্ত্রীর কথা শুনে রেগে তাকালো। শক্ত গলায় বলল, একদম ছেলের হয়ে সাফাই গাইবে না। ওটাকে আজ আমার মানুষ বলতে ইচ্ছে করছে না। উইফুলের মতো মেয়েটাকে মারতে তোমার ছেলের বুক তো দূর, সামান্য হাতটাও কাঁপে না। ও কত বড় অপরাধ করেছে। মানলাম তোমাদের মা ছেলের কথা ঠিক, সে অনেক বড় অপরাধ করেছে। কিন্তু ও বাচ্চা মেয়ে, আরো হাজারটা অপরাধ করবে। তাই বলে ওকে মারতে হবে? তারেক নেওয়াজ কথা বলতে বলতে হাইপার হয়ে যায়। একটু থেমে শ্বাস নিয়ে। লোকটার চোখের সামনে কিছু স্মৃতি ভেসে ওঠে। গলার জোর কমে যায়। মলিন গলায় বলে, মায়েরা যে পরিবেশে বড় হয়েছে তুমি কল্পনাও করতে পারবে না রুমা।
একদিন বিকেলে আমি ওদের বাড়ি গিয়েছিলাম। মায়রার জন্যই আমি ওদের বাড়ি যেতাম সব সময়, তুমি তো জানোই। তো গিয়ে বাড়ির উঠানে মাত্র পা রেখেছি, তখনই দেখি একটা মেয়ে আমার পায়ের কাছে এসে হুমুড়ি খেয়ে পড়ল। আমি এত অবাক হয়েছি। মায়রা দ্রুত আমার পায়ের কাছ থেকে উঠে দাঁড়ায়। এরপর কাচুমাচু হয়ে দাঁড়িয়ে আমাকে সালাম দেয়। আমি কথা বলতে পারছিলাম না। মেয়েটার দুগাল পুরো কেটে রক্ত ঝরছিল, যেন এমন হয়েছিল মায়রার সৎ বাবা এভাবে মেরেছিল। কারণ জানি না। মায়রাকে সেদিন দেখে অবাক হয়েছিলাম। মেয়েটার চোখে লজ্জা ছিল। আমার সামনে মার খাওয়ায় হয়তো লজ্জা পেয়েছিল, আর মুখে হাসি। আমি হাসতে পারলাম না অমন ফুলের মতো মেয়ের গালের অবস্থা দেখে। তার সৎ বাবা আমার পাশ কাটিয়ে চলে গেল। মেয়েটি দৌড়ে গিয়ে ভেতর থেকে মোড়া এনে আমার দিকে এগিয়ে দিয়ে কি মিষ্টি করে বসতে বলল। আমি কি বলবো বুঝিনি, শুধু মেয়েটাকে দেখেই গিয়েছিলাম। কথাটা বলে তারেক নেওয়াজ শ্বাস নেয়। বেশ কিছুক্ষণ চুপ থেকে আবারও বলে, এরপর আরেকদিন গিয়েছি, হঠাৎই আমার সামনে ভাতের থালা উল্টে এসে পড়ে। আমি অবাক হয়ে দেখলাম মায়রা টেবিলে বসে আছে, আর ওর সৎ বাপ নামে জানোয়ার মেয়েটার মুখ থেকে খাবার কেড়ে নিয়ে ছুঁড়ে ফেলেছে। সেদিনের কারণ শুনেছিলাম, উই পশুর নাকি খাবার কম পড়বে, মায়রা তার আগে খেতে বসায় এমন করেছিল। মায়রা সেদিন ও চুপ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের পানি ফেলছিল। আমি মায়রাকে দেখতে গিয়ে এক একদিন এক একভাবে অত্যাচারিত হতে দেখতাম মেয়েটাকে। এজন্যই ইরফানকে এত করে বলতাম বিয়েটা করে নিতে। মায়রার মা আমার হাতে পায়ে ধরত আমার ছেলেটার সাথে যেন বিয়ে দিয়ে মেয়েটাকে উই জাহান্নাম থেকে নিয়ে আসি। কিন্তু আমি কি করব? এত নিরুপায় ছিলাম, ইরফানকে শুধু বলতেই থাকতাম। কিন্তু ও তো রাজি হতো না। মাঝে মাঝে ভাবতাম অন্য ছেলে দেখে বিয়ে দিই, কিন্তু মেয়েটাকে দেখে এত মায়া লাগে। আমি যেন তার বাবা হওয়ার লোভ সামলাতে পারিনি। আমার বন্ধুর রেখে যাওয়া শেষ স্মৃতি ও। কথাগুলো বলে তারেক নেওয়াজ আবারও থামে। গলা জড়িয়ে আসে। আবারও বলে, ইরফানকে শেষমেশ রাজি তো করাতে পেরেছি, কিন্তু কখনো বুঝিনি মেয়েটাকে এখানে এসেও এভাবে মার খেতে হবে। যদি জানতাম তবে সত্যিই মায়রাকে আমার মেয়ে করে আনার দুঃসাহস দেখতাম না। কথাগুলো বলে তারেক নেওয়াজ দীর্ঘশ্বাস ফেলেন, যেখানে হাজারো আক্ষেপ জমানো। এরপর আবারও বলে, একদিন মায়রার সাথে রাস্তায় দেখা হয়। মেয়েটি খালি পায়ে মাথা নিচু করে একা একা হাঁটছিল। আমি ডাকলে আমাকে সালাম দেয়। মেয়েটির মুখ একদম শুকনো ছিল। বিকাল ছিল তখন। আমি মায়রাকে জিজ্ঞেস করলাম খেয়েছে কিনা। মায়রা হেসে বলে, হ্যাঁ খেয়েছি আঙ্কেল, পেটে জায়গা নেই একদম। তুমি জানো, সেদিন ওকে যেই দেখবে সেই বলবে মেয়েটি সারাদিন না খেয়ে আছে। অথচ মুখে কি নিদারুণ হাসি ফুটিয়ে মিথ্যে বলে দিল। আমি বলেছি, মিথ্যে বলছে তুমি। মায়রার মুখ মলিন হয়ে যায়। মেয়েটা মাথা নিচু করে নেয়। আমি জিজ্ঞেস করলাম, কেন না খেয়ে আছে? মায়রা হেসে উত্তর দিয়েছিল, এটা তো নতুন নয় আঙ্কেল। তাছাড়া আমার অভ্যেস আছে। আমি যখন বললাম, তুমি কি মাঝেই মাঝেই এমন না খেয়ে থাকো? ও কি যে একটা ভারী উত্তর দিয়েছিল হেসে। কথাটা বলে তারেক নেওয়াজ বেশ অনেকক্ষণ চুপ থাকে। এরপর ভারী গলায় বলেছিল, যারা 3 বেলা খেতে পায় তারা তো ভাগ্যবতী হয় আঙ্কেল। তুমি বুঝতে পারছো রুমা, উই মেয়েটা 3 বেলা কখনো খেতে পায়নি। যারা 3 বেলা পেট ভরে ভাত খায়, মায়রা তাদের ভাগ্যবতী ভাবে। এই মেয়ের গায়ে তোমার ছেলে দিনের পর দিন হাত তোলে। মেয়েটা এত কিছুর পর ও সৎ মায়ের একটুখানি ভালোবাসা পেয়ে বলতো, সে অনেক ভাগ্যবতী। এমন মা কয়জন পায়? সে তার সৎ বাবার মার খেয়ে ভুলে যেত, অবজ্ঞা অপমান সব ভুলে যেত। তার সৎ মায়ের হাতে কখনো মার খায়নি যে, সৎ মা আদর করত যে। তাই সে সব ভুলে থাকত। আমার বন্ধুটার উপর খুব রাগ আর অভিমান বুঝলে। ও ওর বউয়ের সাথে যেই আচরণগুলো করত, মায়রা সন্তান হয়ে বাপের পাপের শাস্তি বোধহয় পেয়েছে জীবনে। মায়রার দাদির সাথে আমার সম্পর্ক ভালো ছিল, মায়ের মতো একদম। সে মায়রাকে মায়রার মায়ের জীবন কাহিনী শুনিয়েছে। ওর মায়ের কাহিনী আরও করুন। সেসব বলে শেষ করা যাবে না। ভদ্রমহিলা মায়রাকে পেটে নিয়ে যে অত্যাচারগুলো সহ্য করেছে, ও সব ভাবলেও এত খারাপ লাগে।
সেই কাহিনী শুনে মাইরা নাকি সেদিন খুব কেঁদেছিল। একটু পর পর জ্ঞান হারাচ্ছিল। ওর মা আমাকে বললে আমি মাইরাকে ডক্টর দেখাই। ডক্টর বলেছিল মেয়েটার ব্রেনের উপর খুব চাপ পড়েছে, তাই এমন। আমি নিজেই ওষুধ কিনে বেশ অনেকদিন মেয়েটির চিকিৎসা করাই। তুমি কি বুঝতে পারছ? মেয়েটা যেই কাহিনী শুনে পাগল হতে বসেছিল। বিয়ের পর তার সেই মায়ের কাহিনী তার নিজের সাথে রিপিট হতে দেখেছে। ইরফানের এত এত জঘন্য ব্যবহার ওর মনে প্রভাব ফেলেনি। এখন ইরফান ওর সামনে চাঁদ সূর্য এনে দিলেও ওর মনে ধরবে সেসব। আমি প্রথমেই বুঝেছিলাম মায়েরা ইরফানের সাথে স্বাভাবিক হতে পারবে না, তাই ডিভোর্সের কথা বলতাম। কিন্তু কখনো কখনো স্বার্থপর হয়ে ভাবতাম মেয়েটা আমার কাছেই থাক। ও কখনো বাবার ভালোবাসা পায়নি, আমি ওকে একটু বাবা হয়ে ভালোবাসি। ইরফানও মায়রাকে মেনে নিচ্ছে মনে হলো। সব মিলিয়ে ভাবলাম মায়রা হয়তো একটা স্বাভাবিক জীবন পাবে। কিন্তু না, তোমার ছেলের দ্বারা এসব হবে না। আমি মেয়েটাকে একটা সুস্থ জীবন দিতে পারলাম না, একটু সুখ এনে দিতে পারলাম না। তারেক নেওয়াজ কথাগুলো বলে তার ঝাপসা চোখজোড়া মুছে নিল। রুমা নেওয়াজ বিস্ময়ের চোখে চেয়ে রইল তারেক নেওয়াজের পানে। ওইটুকু মেয়ের জীবন এমন। মেয়েটিকে দেখে একটুও বোঝা যায় না। রুমা নেওয়াজের চোখ কখন যে ভিজে উঠেছে সে নিজেও টের পায়নি। ইরফান বেশ কিছুক্ষণ তার বাবা মায়ের ঘরের সামনে দাঁড়িয়ে কিছু পা বাড়াতে নিলে তার বাবার কথা শুনে থেমে যায়। মায়রার জীবন কাহিনীর এক টুকরো দুঃখ তার কানে এসে বাড়ি খায়। তার কষ্ট হচ্ছে, অস্থির লাগছে। ইরফান এক প্রকার দৌড়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে যায়। তার ঘরের ভেতর প্রবেশ করে তার পায়ের গতি থামিয়ে দেয়। বেডের দিকে তাকায় অসহায় চোখে। মায়রা গুটিসুটি মেরে শুয়ে আছে। ডান হাতটি ডান গালের নিচে পেতে কি নিশ্চিন্তে ঘুমায় মেয়েটা। ইরফান ঢোক গেলে তার বাবার কথাগুলো কানে বাজে। তার বার্ডফ্লাওয়ার কখনো 3 বেলা খেতে পারেনি। তার বার্ডফ্লাওয়ারের সামনে থেকে ভাতের প্লেট উল্টে ফেলে দেয়া হতো। এত কষ্ট পেয়ে বার্ডফ্লাওয়ার কোটিপতি হওয়ার ইচ্ছে করেছিল। ইরফান দুহাতে মাথার চুল টেনে ধরে তার বার্ডফ্লাওয়ারকে অন্য কেউ মেরে মেরে কেটে দিত। এরপর বিয়ের পর সেও মারত তার বার্ডফ্লাওয়ারকে, আজও মেরেছে। ইরফান ডান হাত উঠিয়ে বুকে বা পাশে কয়েকবার মালিশ করে। কেমন চিনচিন ব্যথা করছে, গলা শুকিয়ে আসছে। হঠাৎই বড় বড় পা ফেলে এগিয়ে গিয়ে বেডের উপর উঠে মায়রাকে শক্ত করে নিজের সাথে জড়িয়ে ধরল। তার শরীর কাঁপছে মৃদু। মায়রা ঘুমের মাঝে নড়েচড়ে ওঠে, এতে শক্ত বাঁধন অনুভব করে। ইরফান মায়রার গলায় মুখ গুজে কাপা কণ্ঠে বিড়বিড় করে, আই এম রিয়েলি সরি বার্ডফ্লাওয়ার। কিছুক্ষণ পর মাথা তুলে মায়রার ঘুমন্ত মুখপানে অসহায় চোখে চেয়ে কেমন করে যেন ডাকে, বার্ডফ্লাওয়ার। মায়রা ঘুমের ঘোরে ফোপানো কণ্ঠে বলে, শিশওয়ালা আমায় মেরে। ইরফান মায়রাকে শেষ করতে দেয় না। তার ঠোঁট দ্বারা মায়রার ঠোঁট চেপে ধরে শব্দ করে একটা চুমু আঁকে মায়রার শুকনো ঠোঁট জোড়ায়। এরপর মায়রার কানের কাছে মুখ নিয়ে ছোট করে বলে, আই প্রোমাইজ ইউ, বার্ডে ফ্লাওয়ার, আই উইল নেভার হুট ইউ অ্যাগেন। কথাটা বলে মায়রার দিকে তাকালে দেখল মেয়েটা ঘুমে বিভোর। কতক্ষণ যে মায়রার মুখপানে চেয়ে রইল তার ইত্যা নেই। এরপর বেড থেকে নেমে টেবিলের উপর থেকে একটি প্যাড আর একটি কলম নিয়ে আবারও বা হাতে মায়রাকে জড়িয়ে নেয় নিজের সাথে। মায়রার মাথা তার বুকে চেপে রাখে। তার বা গাল মায়রার মাথায় ঠেকিয়ে রাখে। ডান হাতের প্যাড মায়রার মাথার কাছে বালিশের উপর রেখে মেলে। এরপর কলমের হেড খুলে লেখার জন্য কলম ধরে। হাত কাঁপছে। মুখ নামিয়ে মায়রার মাথায় একটা চুমু আঁকে। এরপর লেখা শুরু করে, আমার একান্ত বার্ডফ্লাওয়ার। আমার বার্ডফ্লাওয়ার কে জানো? আমার মায়রা। পড়ি, বার্ডফ্লাওয়ার আমার এক ভয়ানক আসক্তি। যে আসক্তির শিকড় বহুবার ছিঁড়তে গিয়ে আমি বারবার ভীষণ বাজেভাবে জড়িয়ে গিয়েছি বার্ডফ্লাওয়ার নামক আসক্তির শিকড়ে। যে আমার বার্ডফ্লাওয়ারকে আঘাত করেছে তার শাস্তি তোমার শিশওয়ালা প্রস্তুত করবে। আর তোমার শিশওয়ালা তোমায় যে আঘাত করেছে এ শাস্তি শিশওয়ালার বার্ডফ্লাওয়ার দিবে। তোমার শিশওয়ালা তার বার্ডফ্লাওয়ারের থেকে শাস্তি পেতে খুব শীঘ্রই তোমার চরণে মাথা পাতবে। তুমি শাস্তি প্রস্তুত করে নাও। তোমার হার্টলেস শিশওয়ালা তার বার্ডফ্লাওয়ারের শাস্তি গ্রহণ করবে নিঃশব্দে।
আর তারপর সে তার বার্ড ফ্লাওয়ারের সম্পূর্ণ সংস্পর্শে আসবে তোমার সকল অভিযোগ মুছে দিতে। ইতি। তোমার একান্ত শিশওয়ালা। লেখা শেষ করে ইরফান কাগজটি ছিঁড়ে এক ভাঁজ করে বালিশের উপর রেখে দেয়, কাগজটির উপর কলম। এরপর মায়রার সারা মুখে ছোট ছোট বেশ অনেকগুলো চুমু আঁকে। সবশেষে কপালে সময় নিয়ে ঠোঁট দাবিয়ে রাখে। এরপর মায়রাকে ছেড়ে বেড থেকে নেমে দাঁড়ায়। মায়রা গুটিসুটি মেরে শুয়ে পড়ে। ইরফান মায়রাকে কাঁথা দিয়ে ঢেকে দেয়। ঘরের এসি অফ করে হালকা করে ফ্যান দেয়। মায়রার ঘুমন্ত বেশ অনেকক্ষণ চেয়ে থাকে। এরপর সময় নষ্ট না করে ঘর থেকে বেরিয়ে যায়। ইরফান লাগেজ গাড়ির ডিকির ভেতর রাখল। তখনই পিছন থেকে শুদ্ধ ঘুম জড়ানো কণ্ঠে বলে, কিরে, তোর না কালকে যাওয়ার কথা ছিল, আজ যাচ্ছিস যে? ইরফান কিছু বলল না। শুদ্ধ বিরক্ত হল। সে ইরফানদের বাড়িতেই ছিল, তবে বাইরে থেকে এসেছিল 10টার পর। এসে ঘুমিয়েছিল। এখন তার মামা তাকে ডেকে উঠাল। ইরফানকে এয়ারপোর্টে ড্রপ করে দিয়ে আসতে বলল। এগিয়ে এসে বলে, আজ যাচ্ছিস কেন? ইরফান গম্ভীর গলায় বলে, মাই উইশ। তুই গাড়ি নিয়ে আয়। কথাটা বলে ইরফান তার বাইকের কাছে যায়। বেশ অনেকগুলো দিন পর বাইকের কাছে আসলো। ইরফান বাইকের হেলমেট পরে বাইকে উঠে বসলে শুদ্ধ ভ্রু কুঁচকে বলে, বাইক গাড়ি একসাথে কেমনে আনবো আমি? ইরফানের গম্ভীর স্বর। এই বাইক টাচ করলে হাত ভেঙে দিব। কথাটা বলে বাইক স্টার্ট দেয়। চোখের পলকে হাওয়া হয়। শুদ্ধ চেঁচিয়ে ওঠে, আস্তে চালা, মরবি নাকি? ইরফান ততক্ষণে মিলিয়ে গিয়েছে। শুদ্ধ গাড়িতে উঠে গাড়ি স্টার্ট দিল। একে কখন কোনো ভূত ধরে আল্লাহ জানে। বাইক ধরতে দিবে না মানে দিবে না, হয়তো রাখার ব্যবস্থা করবে ওখানেই। শুদ্ধ কিছু একটা ভেবে হাসল। এয়ারপোর্টে পৌঁছে শুদ্ধ লাগেজ নিয়ে বেরিয়ে আসে গাড়ি থেকে। এক সাইডে ইরফানকে উল্টো ঘুরে দাঁড়িয়ে থাকতে দেখে এগিয়ে এসে বলে, ঘর তোর লাগেজ। ইরফান উল্টো ঘুরে শুদ্ধর দিকে তাকিয়ে বলে, ওকে দেখে রাখবি? শুদ্ধ মিটিমিটি হেসে বলে, হ্যাঁ হ্যাঁ অবশ্যই। তুই থাকবি না? আমি দেখে রাখব। সময় সুযোগ করে ডেট করব। চলবে না শোনা? ইরফান বিরক্ত চোখে তাকালো শুদ্ধর দিকে। গম্ভীর গলায় বলে, ফারার পিছে কাউকে লাগায়নি বলে সাহস পাচ্ছিস? ফিরে এসে আগে এই ব্যবস্থাই করব। ওয়েট। শুদ্ধ মেকি হেসে বলে, আরে এসব কি অভদ্র কথা? আমি বলতে চাচ্ছিলাম, মায়রা তো আমার মায়ের পেটের বোন প্রায়। ও আসলে আমার মায়ের পেট থেকে বেরোতে গিয়ে অ্যাক্সিডেন্টলি কার পেট থেকে বেরিয়ে গিয়েছে। ইরফান শুদ্ধর হাতের থেকে লাগেজ নিয়ে এগিয়ে যায় কয়েক পা। হঠাৎই থেমে গিয়ে পিছু ফিরে ডাকে, শুদ্ধ। শুদ্ধ ফেনে কিছু করছিল। ইরফানের ডাকে শুদ্ধ মাথা তুলে তাকায়। এগিয়ে গিয়ে ইরফানের সামনে দাঁড়ালে ইরফান বলে, ওকে কলেজ গেট থেকে বের হতে নিষেধ করবি, আর একা একা কোথাও যেতে দিবি না। ঢোক গিলে বলে, আর ও যখন যা খেতে চাইবে সব এনে দিবি। শুদ্ধ কিছু বলতে চায়, তার আগেই ইরফান বলে ওঠে, আই রিকোয়েস্ট ইউ, ওকে নিয়ে আর একটাবারও ফান করবি না। চলবে ইনশাআল্লাহ?